মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ঠিকঠাক আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 8:45, সকাল 8:45। তোমরা তো সামনে থেকে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তা বলি আমরা যাচ্ছি নিউ টাউন জগন্নাথ মন্দির, যেটা আমরা আগে এখনও যাইনি, প্রথম যাচ্ছি। অনেকদিন থেকে যাওয়ার প্ল্যান ছিল বাট যাওয়া হচ্ছিল না। যাই হোক, আপাতত আমরা বেরোচ্ছি। লোকেশানটা মোটামুটি যা দেখা, আমি আগে ফোন করে কথাও বলে নিয়েছি একবার। সব কিছু ইনফরমেশান থাকবে, তোমরা কীভাবে পৌঁছবে, ওখানকার কী ব্যবস্থাপনা, ভোগ প্রসাদ, হেনা তেনা যাবতীয় সব কিছুই সব থাকবে। তা আমাদের ডিস্টেন্সটা তো অনেকটাই, মানে ধরো এই গড়িয়ার দিক থেকে নিউ টাউন অনেকটাই সময় লাগবে। আর আজকে রোববারে বাজার বা আশপাশও কতটা কি আছে সেটা গাড়ি ঘোড়া একটু কমই থাকে, টাইমের একটু গ্যাপিংও থাকে সেজন্য। আর যেটা সবচেয়ে বড় কথা, মানে গরমের দিনে লোকে এমনি একটু ক্লান্তি হয়ে যায়। আর আলু সেদ্ধ হতে হতে যাওয়া হবে, আর আমার তো বাড়িটা বাদি দাও। তো চলো যা বাকি কথা বাইরে গিয়ে বলছি। যেরকম করে কীভাবে পৌঁছাচ্ছি, কীভাবে কী করছি, কোথায় লোকেশন, কীভাবে পৌঁছাবে, এভরিথিং থাকবে ব্লগের মধ্যে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আপনার যে গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড, আমার পেছনে থাকো গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড। ওটা এখান থেকে নিউ টাউনের বাসগুলো ছাড়ে। জানা ছিল না যে রোববার দিন নিউ টাউনের বাসটা এখান থেকে যাই না, সানডে। আমার কথা মনে হচ্ছিল বাস নাও হতে পাওয়া যাবে না, সেটা তো অনেকটা ব্রেক জার্নি হয়ে যাবে, এমনি ওটা ব্রেক জার্নির ব্যাপার। হ্যাঁ, যাই হোক, আমাদের এখানে আপাতত এখান থেকে যে কোনো বাসে যদি চিংড়িঘাটা থেকে চলে যাবো, চিংড়িঘাটা থেকে ওখান থেকে তো নিউ টাউনের বাস পেয়ে যাবো, যে কোনো বাস তো অবশ্যই না কিছু পাওয়া যাবে। 9:15 আমরা আসলাম হচ্ছে চিংড়িঘাটা মোড়ে আপাতত। যেরকম বললাম ব্রেক জার্নি করে যেতে হবে, চিংড়িঘাটা আসলাম। এখান থেকে যেখান থেকে অটো নেই বললো, বাস আছে ডাইরেক্ট ওই বিশ্ববাংলা গেট অব্দি যাওয়ার জন্য। হয়তো নিশ্চয়ই আছে, অনেকগুলোই থাকবে বাসে না, যেহেতু সানডে তো একটু বাসটা কম এই আর কি। যাই হোক, আপাতত এখান থেকে বিশ্ববাংলা গেট অব্দি পৌঁছবো, তারপর তোমাদের ওখানে দেখাচ্ছি কীভাবে বাকিটা যাবো। এখন 10টা বাজে পাস, চলে এসেছি আমরা। এই জায়গাটা হচ্ছে কারিগরি ভবন। এই যে দেখো, দেখতে পাচ্ছ কারিগরি ভবন, নিউ টাউন কারিগরি ভবন। তার পাশেই হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা নিউ টাউন জগন্নাথ মন্দির। এখানে মোটামুটি অনেক কিছুভাবে আসা যায়। আমি যেটা দেখলাম, আমি প্রথমে আমাদের প্ল্যান ছিল বিশ্ববাংলা অব্দি আসতে হবে নিউ টাউনের বাসে, সেখান থেকে অটো ছিল এই কারিগরি ভবন অব্দি আসার জন্য। আর কিন্তু আমরা যেহেতু ওখান থেকে নিউ টাউনের বাস পাইনি, আমরা তো কীভাবে গেলাম, আমরা চিংড়িঘাটা এলাম। চিংড়িঘাটা থেকে ডাইরেক্ট এলাম এখানে, আমরা কিন্তু বিশ্ববাংলায় নামিনি। যে বাসগুলো যাচ্ছে সাপুরজি আমি যে কোনো বাসে তোমরা কিন্তু এসে কারিগরি ভবন স্টপেজে নামবে, ঠিক আছে? মানে যারা চেনো ঠিক আছে, যারা জানো না তারা কন্ট্রাক্টরকে বলে দেবে যে আমাদের কারিগরি ভবনের সামনে নামিয়ে দেবেন। সাপুরজির বাসে উঠলে নামলেই কিন্তু হয়ে যাচ্ছে ওখানে। তাহলে তোমাকে মানে 2টো ব্রেক জার্নি আর করতে হচ্ছে, মানে মোটামুটি 3টে ব্রেক আমি বলেছি। যে কোনো নিউ টাউনের বাসে ধরে বিশ্ববাংলা গেটে নেমে সেখান থেকে ঐনিজিতের সামনে থেকে যে অটোগুলো ছাড়ে, সেই অটোগুলোতে উঠে কারিগরি ভবন, মাথা পিছু 10 টাকা করে ভাড়া। আর যদি ডাইরেক্ট সাপুরজিগামী কোনো বাস পাও, সেটা চলে আসলে একদম ডাইরেক্ট কারিগরি ভবনের সামনে নামতে পারছো। আর এছাড়া যদি আমাদের মধ্যে কেউ আসে, যে কোনো বাসে চিংড়িঘাটা চলে আসছে, চিংড়িঘাটা থেকে ডাইরেক্ট বিশ্ববাংলা বা ডাইরেক্ট তোমার সাপুরজি, যে কোনো বাস পাও তাতে করে চলে এসে কারিগরি ভবনের সামনে নামতে হবে। এইগুলো মোটামুটি গল্প। এই কারিগরি ভবন, এই পাশে হচ্ছে মন্দির। এবার চলো আমরা সেখানে ঢুকি। এই যে কারিগরি ভবন, কারিগরির সামনে যে সরে যাচ্ছে, সামনে গিয়ে ডান দিকে ঘুরতে হবে আমাদের মন্দিরের জন্য। এখানে পুরো বাজার টাজার রয়েছে। এই যে আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই যে কারিগরি ভবনটা জাস্ট ছাড়িয়ে এসে এই যে রাস্তাটা ঢুকেছে, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে হচ্ছে মন্দির। কারিগরি ভবনকে ডান দিকে রেখে এই রাস্তা দিয়ে সোজা এগোতে হবে। তাহলে সামনে মন্দির দেখতেই পাচ্ছি, চলো গিয়ে দেখাচ্ছি। এই যে সামনে মন্দির তোমাকে ঢুকে দেখাচ্ছি। তার আগে আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের সবচেয়ে জরুরি জিনিস, চা খেতে। এবারে চিনি ছাড়া লিকার চা পাওয়া যাচ্ছে, তাই এলাকাটা কিন্তু বেশ ভালো লাগছে, জানো তো? হ্যাঁ, এলাকাটা হ্যাঁ দেন, আদা দিয়ে দেন, অসুবিধা নেই। ভালো লাগে। আর একটু মেঘলা হয়তো আজকে একটু হলো, মানে গরম যে নেই বলবো না, অলরেডি আমার জামার উপর টুপুরগুলো ঘাম হয়ে যায়। আমি তো সবকিছুতেই বাদ দাও, তা ভালো লাগছে আজকে একটু বেশ। তারপর তো ভেতরে এখনো যাইনি, গেলে প্রভু দর্শন করলে আরো ভালো লাগবে। এই যে মন্দিরের ভেতরে গিয়ে দেখাচ্ছি ভালো করে, আর আশপাশটা দেখাই। দেখো এখানে অন্যান্য বেশ কিছু মন্দির রয়েছে, আর বেশ ফাঁকা রয়েছে, গাছপালা, যে পুরো গাছের তলা দাঁড়িয়ে আছি, ভালো লাগছে। বেশ গাছপালায় ভর্তি তো, যার জন্য বেশি ভালো লাগছে। কলকাতা থেকে একটু বাইরে আছি মনে হচ্ছে। যথেষ্ট হাই রাইজ রয়েছে, সেটা কথা না, কিন্তু মানে চারিদিকে যেদিকে তাকানো উঁচু বিল্ডিং রয়েছে, কিন্তু তাহলেও এখনো খালি আছে। যদিও আর কিছু বছর পর সেটাও আর থাকবে না। নিউ টাউন জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগে আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম। পরিবেশটা ভারী মনোরম ছিল, অসাধারণ। আর চারিদিকে প্রচুর গাছপালা ছিল। সবচেয়ে বড় কথা, সেখানে বটগাছ ছিল এবং সেখানে প্রচুর মানুষকে দেখলাম বসেও থাকতে। যাই হোক, আমরা মন্দিরগুলো দর্শন করতে চলে গেলাম। প্রথম যে মন্দিরটি দেখছো, এটি বনবিবির মন্দির। এই মন্দিরের পরই
আমরা যে মন্দিরে ঢুকলাম এই মন্দিরটি হলো বাবা মহাদেব, মাতা পার্বতী আর যশোর কালীর মন্দির। ঠিক তারপরেই দেখলাম বাবা মহাদেবের এক বেশ বড় মূর্তি, আর তারপরেই ছিল আমাদের প্রিয় রাধাকৃষ্ণের মন্দির। আমরা কিন্তু জগন্নাথ মন্দিরে এখনো ঢুকিনি। তোমাদের যে সমস্ত মন্দির দেখালাম জগন্নাথ মন্দিরের বাইরে ঠিক পাশেই রয়েছে। পরিবেশটা অত্যাধিক সুন্দর লাগছে, মানে আশেপাশে এত মহাদেবের মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, ওদিকে বনবিবির মন্দির, মানে মন্দিরে মন্দিরে পুরো ভরে রয়েছে। তার মানে বুঝতে পারছো তো যখন পুজোটা একসাথে হয় তখন কি ভালো লাগে। আর সবচেয়ে যেটা আমার খুব ভালো লাগছে জায়গাটা, পরিবেশটা ভীষণ ভালো লাগছে। চারিদিকে এত গাছপালা আর বড় বড় বট গাছ রয়েছে এবং যার তলায় প্রচুর লোককে দেখলাম বসে টসেও আছে, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে মূল মন্দিরের গেট। চলো ওটা তো তোমাদের সামনে থেকেই দেখাচ্ছি। আর যেটা আরেকটা কথা বলার ছিল সেটা হচ্ছে যা মানে খুব গরমে দিনের বেলা এলে কিন্তু একটু গরমটা লাগার বেশ ভালোই চান্স আছে। আজকে নিহাত ওয়েদারটা একটু আছে, মানে এমনি গাছের ছায়া আছে কিন্তু তাও রোদটা ভালোই আছে। এই যে জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি, গেটের কিন্তু এখনো কাজ চলছে, কাজ হবে, প্রচুর কাজই বাকি। তো চলো এবার বাকি কথা ভেতরে গিয়ে বলছি। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে এদিকে তো মন্দির, তার আগে জাস্ট এই গেটের এই পাশে এই গেট দিয়ে ঢুকো কি ওই গেট দিয়ে ঢুকো, ওকে এইখানে কিন্তু জুতো রাখার এটা একটা টেম্পোরারি ব্যবস্থা। আপাতত সবাই এখানে জুতোটা খুলছে, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। এখানে জুতো রাখার জায়গা হবে, সব তৈরি হচ্ছে। এখানে কিন্তু আপাতত জুতোগুলো এখানেই রাখা হচ্ছে, রেখে তারপরে তোমরা মন্দিরের দিকে যাবে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। প্রথমে দেখো একটা তরুণ স্তম্ভ দাঁড় করানো রয়েছে। আর মন্দিরের বাইরের যে উপরে চূড়াটা দেখছো এটা কিন্তু যথেষ্ট বড়, মানে কলকাতার মধ্যে সবচেয়ে উঁচু আর কি মন্দির, 90 ফুট আমি শুনেছি। নিউ টাউনের জগন্নাথ মন্দির কলকাতার অন্যতম নতুন এবং আকর্ষণীয় ধর্মীয় স্থান। এই মন্দিরটি পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কর্পোরেশনের উদ্যোগে নির্মিত হয়েছে এবং এটি ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মন্দিরটি প্রধানত ভগবান জগন্নাথ, তার ভগ্নী সুভদ্রা এবং ভ্রাতা বলভদ্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এর স্থাপত্যশৈলী অত্যন্ত মনোরম এবং প্রাচীন কলিঙ্গ রীতিতে নির্মিত। মন্দিরের গম্বুজ ও কারুকার্য ওড়িশার ঐতিহ্যবাহী শিল্পশৈলীর এক নিদর্শন। নিউ টাউনের ইকো পার্কের কাছাকাছি অবস্থান হওয়া এটি সহজেই পর্যটকদের আকর্ষণ করে। সন্ধ্যাবেলায় আলোকসজ্জার মধ্যে মন্দিরটি অসাধারণ দেখতে লাগে। এখানে নিয়মিত পূজা ও আরতির পাশাপাশি বিশেষ উৎসব যেমন রথযাত্রা জাঁকজমকভাবে পালিত হয়। স্থানীয় মানুষজন ও পর্যটকদের জন্য এটি এখন এক প্রধান দর্শনীয় স্থান হয়ে উঠেছে। নিউ টাউনের জগন্নাথ মন্দির শুধু ধর্মীয় নয়, একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত লাভ করেছে। সিংহদুয়ার দিয়ে মন্দিরে এবার প্রবেশ করছি। প্রভুকে সামনে থেকেই, সিঁড়ির সামনে থেকেই দেখা যাচ্ছে। প্রভুকে দেখলে আমার আর কিছু মুখ দিয়ে বেরোয় না। চলো সোজাসুজি আগে দর্শন করাই তোমাদের, আমিও করি, তোমাদেরকেও করাই। জগন্নাথ মন্দিরে প্রবেশ করে আমাদের মন ভরে গেল। মন্দিরটি ভারী অপরূপ সুন্দর ছিল, যার সম্বন্ধে তো তোমাদের আগেই বললাম। গর্ভগৃহে ঢুকতেই প্রথমে প্রভুর দর্শন। উফ, প্রভুকে নিয়ে তো বলার কিছুই ভাষা নেই। যে মন্দিরেই উনি থাকেন সেই জায়গায় এক অপরূপ জ্যোতি ফুটে ওঠে। যাই হোক, প্রভুর পাশাপাশি ছিলেন সুভদ্রা মা আর ভ্রাতা বলভদ্র, আর ঠিক তার পাশে ছিলেন মাতা লক্ষ্মী আর মাতা সরস্বতী দেবী। আর ঠিক তার পাশের ডান দিকেরই পাশের গর্ভগৃহে ছিলেন শ্রী রামলালা, মা সীতা আর ভাই লক্ষণ। আর ঠিক বাম দিকের গর্ভগৃহে ছিলেন পাবনপুত্র ভীর হনুমানজি। আমরা এখন মন্দিরের মধ্যে বসে আছি, বাইরে একটু বৃষ্টিও হয়ে গেল। ভেতরের পরিবেশটাকে খুব ঠান্ডা, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। সত্যি কথা বলবো, ঘুম পেয়ে যাচ্ছি আমার, মনে হচ্ছে কোনো প্রভুর এখানে একটু শুয়ে পড়ি, প্রভুর চলে শুয়ে একদম ঘুমিয়ে। মন্দিরের দিকে দারুণ লাগছে, সবসময় লাগে। যেখানেই বসে সব জায়গায় কলকাতায় এখন চারিদিকে বাড়ি করছেন, সব জায়গায় একটা করে বাড়ি রেখে দিচ্ছেন। আর এই এলাকায় তো বাড়িটা করেছেন একদম ফাটাফাটি পরিবেশ খুঁজি না, যেমন আমরা ওদিনকে সেটা সুন্দর পরিবেশকে জন্য তো সবসময় পরিবেশ ভালো থাকে। বেশ সুন্দর একটা পরিবেশে বাড়ি করেছেন, সত্যি সিরিয়াসলি এলাকাটা খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমরা এখানে আজকে প্রসাদে পাবো, সেটা আমি বলে রেখেছিলাম। সেটা কি সিস্টেম আছে তোমাকে আমি পরে বলছি। প্লাস মন্দির খোলা বন্ধের টাইম কখন কী হবে সব কিছু ডিটেলস একটু পরে আরতি হবে, সাহায্য নিশ্চয়ই শেয়ার করবো। আচ্ছা, তোমরা তো দেখলেই এতক্ষণ ধরে যে আমরা নিউ টাউনে জগন্নাথ মন্দিরে চলে, মধ্যে সবচেয়ে বড় জগন্নাথ মন্দির। তো এই মন্দিরের মোটামুটি যা কিছু, কারণ মন্দিরের এখনো প্রচুর কাজ বাকি আছে, এখানকার কি নিয়ম না নিয়ম সবকিছুটাই তোমরা জেনে নাও। এখানকার আপনি বাপিদা তো? হ্যাঁ, আপনি সম্পাদক বাপিদা। আমি বাপিদাকে দিয়ে দিচ্ছি একদম মাইকটা, বাপিদাই সব বলে শোনাচ্ছে আপনাদের। হ্যাঁ বলুন। প্রথমত এই মন্দির ওপেন কবে?
11 জুলাই 2024-এ, গত বছর। সেই হিসাবে এখানে মোটামুটি পুজো দেওয়ার নিয়ম, খোলা বন্ধের সময়? হ্যাঁ, ভোর 5টাতেই খুলে দেওয়া হয়, 6টায় আরতি শুরু হয়, প্রাতে আরতি, এবং দুপুরে তো ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, অন্নপ্রসাদ। প্রসাদের ব্যাপারটা, এই ভোগ প্রসাদটা আপনারা কি রকম সিস্টেমে দেন? এখানে কি মানে মূল্য দিয়ে গ্রহণ করতে হয় নাকি এমনি জনসাধারণের জন্য? আমরা জনসাধারণ সবার জন্য আপাতত ব্যবস্থা করেছি। যদি কেউ তাদের স্বেচ্ছায় কোনো দান করলেন সেটার জন্য কোনো অসুবিধা নেই, মূল্য ধার্য নেই। আমরা এখন আপাতত যতটুকু আমাদের সাধ্যের পক্ষে আমরা পেরে যাচ্ছি। যে আসলে মোটামুটি ভোগের টাইমে আসলে একটু অন্ন সে গ্রহণ করতেই পারবে। মানে প্রভুর হচ্ছে মানে অন্ন গ্রহণ করতে হবে, ফেরত যাওয়া যায় না, সেরকমই তাহলে নিয়মটা এখন রেখেছে। হ্যাঁ, সেটা রেখেছি। আপনার নাম্বারটা দেওয়া থাকবে কি তাহলে? হ্যাঁ, সেটাই করে। হ্যাঁ, নাম্বারটা দিয়ে রাখবেন, অসুবিধা নেই। হ্যাঁ, সুবিধা হয়। তাদেরকে যদি ও বাইরে থেকে অতিথিরা ফোন করলে একটু আবার স্পেশাল করে ব্যবস্থা করে দেওয়া হয়, তাতে ভক্তরাও সন্তুষ্ট হলেন, আমাদের মন্দিরেও একটু সুনাম বাড়লো, এই ব্যাপার, প্রচারও হলো। হ্যাঁ, আপনি সময়টা কি বলুন? সকালে 5টা থেকে ঘোরা, দুপুরবেলা 12টা অবধি খোলা? দুপুরে ধরুন ওই আমরা 12টাতে ভোগ প্রসাদ দেওয়া হয় ঠাকুরকে, তারপরে আমরা সবাই ভক্তরা সেবা করেন, গ্রহণ করেন। এরপর আবার ধরুন 2টোয় বন্ধ হয়ে গেল মন্দির, 2টোয় বন্ধ হয়ে যাওয়ার পরে ওই 4টে পর্যন্ত 2 ঘন্টা একটু বিরতি থাকে বিশ্রামের সময়, আবার 4টে মন্দির খুলে দিলে রাত্রে 8টা পর্যন্ত। তার মানে হচ্ছে যে এখানে মন্দির সকাল 5টা থেকে ভোগ মানে ভোগ প্রসাদ দেওয়া অবধি 2টো পর্যন্ত খোলা থাকছে, তারপরে আবার 2 ঘন্টা প্রভু বিশ্রাম নেওয়ার পর আবার বিকেলবেলা 4টায় কিন্তু মন্দির খুলে যাচ্ছে। আর এখানে একটা ব্যাপার আছে, এটা আমি মানে আসিনি, আমি ভিডিওতে দেখেছি, সন্ধ্যেবেলা কিন্তু মন্দিরে আলোর জন্য মন্দিরটা কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে। তাও তো এখনো প্রচুর কাজ বাকি, তারপরে বুঝতেই পারছো তোমরা, কাজ হলেই মন্দিরটা কিন্তু আরো সুন্দর হবে। এমনিতেই প্রভু যেখানেই বসেন রাজা হয়ে বসে থাকেন, রাজা আর হয়ে যাওয়ার পর এই মন্দিরটা কিন্তু কারুকার্যটা কিন্তু সত্যি খুব অপূর্ব, ভীষণ সুন্দরভাবে করা রয়েছে। যাই হোক বাপিদা, মানে এই মন্দির নিয়ে ভবিষ্যতে আর কিছু প্ল্যান, আর কিছু প্ল্যানিং আছে? প্রচুর কাজ আছে। প্ল্যানিং বলতে ধরুন রথ তো আছে, মন্দিরের উন্নয়ন তো হচ্ছেই, আর সেই সঙ্গে আমাদের আরও পারিপার্শ্বিক দিকে মন্দিরে যেগুলো একটু মেঝে মার্বেল টার্বেলের ব্যবস্থা আছে, চারিদিকে বাউন্ডারির ব্যবস্থা ইচ্ছা আছে, গেট করব, এগুলো সংস্কার এগুলো করতেই হবে। এবং মন্দিরে আরও এক কাজ, অত অনেক কাজ আছেই। এখন মন্দিরের যেসব কাজগুলো বাকি আছে 1 বছরের পর্যন্ত এখন কাজে হাত দেওয়া যাবে না, তারপরে আবার শুরু করব। আপাতত বাইরের কাজগুলো চলছে। আর রথ নিশ্চয়ই হবে। আর রথ তো, হ্যাঁ, রথযাত্রা হয়েছিল, রথ তো আছে, দেখেছেন রথটা? হ্যাঁ, রথটা আছে। রথযাত্রা তো হবে, এবারে 10 দিনের মেলা চলবে, রথের মেলা। মেলা কি এখানেই হয়, এই মাঠটার মধ্যেই মেলা? হ্যাঁ, এই মাঠেই হয়। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকবেন। এই যে আমরা এতক্ষণ যে ভোগ প্রসাদের সম্বন্ধে কথা বললাম, সেই ভোগ প্রসাদ তৈরি করার জন্য তো কোনো কাউকে একজনকে দরকার হয়, তো ইনি হচ্ছেন সেই দাদা। আপনি বলে দিন ভোগ প্রসাদের সম্বন্ধে একটু জানিয়ে দিন, কিভাবে কি রান্না করেন একটু বলে দিন, বা কি দেওয়া হয় প্রতিদিন ভোগ প্রসাদে, প্রভুকে কি দেওয়া হয়? আমরা 2জন স্বামী স্ত্রী আছি এখানে, সেবার কাজগুলো করছি, রান্নাবান্না থেকে আরম্ভ বা মন্দির অন্যান্য মন্দিরের কাজকর্মগুলো। তা এখানে আমাদের প্রত্যেক দিনই ভোগ দেওয়া হচ্ছে, তার মধ্যে সপ্তাহে 2 দিন খিচুড়ি ভোগ দেওয়া হয়, সেটা হলো মঙ্গলবার এবং শনিবার। আর বাকি দিনগুলি আমাদের অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগের সঙ্গে থাকে ডাল, তরকারি, 5 রকম ভাজা, কোনোদিন 9 রকম ভাজা, কোনোদিন 3 রকম ভাজা থাকে, বা বিশেষ করে সানডেতে রবিবার করে পায়েস থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, আরও বিভিন্ন রকম পনির টনির দিয়েও আরও অন্যান্য দিন রান্না বান্না করা হয়। এই সময় 56 ভোগ খাওয়ার জন্য প্রভু সবসময় থাকেন, তাই দাদা সেই 56 ভোগে রেডি করেন। হ্যাঁ, 56 ভোগ আমাদেরও করা হয়েছে এর আগে, বা এর পরেও আবার হয়তো করা হবে। তা যাই হোক, আমাদের সন্ধ্যাবেলা মিষ্টি প্রসাদ দেওয়া হয়, আরতি হয়, সন্ধ্যাবেলা আরতি হয়, হরিনাম হয়, মিষ্টি প্রসাদ দেওয়া হয়। সকালবেলা মিষ্টি প্রসাদ দিয়ে পূজা দেওয়া হয়, আরতি হয়। দুপুরবেলা 12টার সময় অন্নভোগ দেওয়া হয়, দিয়ে পূজা হয়, আরতি হয়, হরিনাম সংকীর্তন হয়। তারপর 1টার দিকে আমরা ভোগ বিতরণ করি। যত ভক্ত এখানে আসে সেই সমস্ত ভক্তকে আমরা অন্নভোগ দিয়ে থাকি, এবং যে সমস্ত লোক আরও আসে যারা একটু ডোনেশন টান করে, তাদেরকে আমরা বসে খাইয়ে দিয়ে দিই। মানে এটা বুঝতে পারলে তো, যারা একটু নিজে থেকে, মানে এই নয় যে তোমাকে এইটাই দিতে হবে, এই মূল্যটাই দিতে হবে, একটু আগে বাপিদা বলেই দিলেন, মানে যার যেরকম মনের, যার যেরকম খুশি সে প্রভুকে মানে প্রভুকে আমরা কিছু দেবো সেই ক্ষমতা আমাদের কারোরই নেই, কিন্তু তবু সেই মূল্য দিয়ে তোমরা মোটামুটি সেই প্রভুকে সেটা দান করে তোমরা সেই ভোগ গ্রহণ করতে পারো।
পুরীতে তো সব মানুষের স্বপ্ন থাকে, পুরী যাওয়ার সব মানুষের আশা থাকে প্রভুর দর্শন পাওয়ার, সে তো অবশ্যই আছে, কিন্তু সে ধামের সাথে তো কোথাও কোনো কিছু তুলনা করে কোনো লাভ নেই, সে করছিও না। কিন্তু এখানেও এসে এখানে দেখো আমি মন্দিরটা এতটাই ফাঁকা যে আমি সচরাচর কিন্তু মন্দিরের ভেতর ঘুরে একটা কথা বলি না, তোমাদেরকে দেখবে ভয়েস ওভারই ম্যাক্সিমামটা আমি দিই, কিন্তু এতটাই ফাঁকা, এতটাই শান্তিতে বসে রয়েছে এখানে, ভেতরটা এতটাই ভালো লাগছে, এত ঠান্ডা এই মুহূর্তে কিন্তু মানে পাওয়ার অফ হয়ে গেছে, কিন্তু এতটাই ভালো লাগছে, ঠান্ডা ভেতরটা সুন্দর ঠান্ডা রয়েছে। আমরা বসে বসে সময় কাটাচ্ছি। এবার এখন যেটা করতে যাচ্ছি সেটা হলো আমরা মন্দিরটা একটু প্রদক্ষিণ করে নিচ্ছি, কারণ ভোগ লাগানোর সময় হয়ে যাবে, সবার আগে মন্দিরটা একটু প্রদক্ষিণ করে নিই। এই যে মন্দিরের হচ্ছে মূল মূর্তিতে প্রভু বসে আছেন, ঠিক তার এই পাশটা দিয়ে মানে আমার ডান হাত মানে সোজাসুজি যদি প্রভুর দিকে তাকানো হয় তাহলে বাঁ হাত মানে বাঁ দিক দিয়ে শুরু হবে কিন্তু প্রদক্ষিণ করা, সেটাই আমরা শুরু করছি। আমি একটু বাইরে বেরিয়েছিলাম একটা জলের বোতল নিতে, এই যে মন্দিরের গেটের বাইরে এই টোটাল পরিবেশটা না খুব সুন্দর লাগছে। এখানে দেখা যায় সুন্দর বট গাছ, এখানে বসার জায়গা, সবাই বসে টসে রয়েছে, আর এই আশপাশের পুরো জায়গাটা একটা অদ্ভুত লাগছে, মানে সুন্দর। এই মাঠগুলোতে মেলা হয়, আর ওইখানে তোমার ওইখানটা রথ তৈরি হচ্ছে, ওই জায়গাটা রথ রয়েছে। এই টোটাল পরিবেশটা না খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, একটা গ্রাম্য পরিবেশ রয়েছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, মেঘলা মেঘলা করে, এক পাশে বৃষ্টিও হয়ে গেল, খুব ভালো লাগছে। এতক্ষণ তো আরতি টারতি হলো, প্রভু ভোগ ছাড়ানো হলো, এখন আমরা যাচ্ছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। তোমাকে যেরকম বললাম, এখানে এমনি নর্মালি যে বসে খাওয়ার ব্যাপারটা সেরকম কিন্তু এখানে কেমন কিছু নেই। ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে, দেখো সবে 1 বছর মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, পুরোপুরি সেখানে ওনারাও এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারেননি, ওনাদেরও এখন সবকিছু ব্যবস্থা, এখন যে এই মানে ভোগ প্রসাদ একটু অল্প করে এলেও লোকে হালকা হাতে করে নিয়ে খেতে পাচ্ছে, সেটা পরবর্তীকালে থাকবে কি থাকবে না এখনো সেটা আমরা নিজেরাও জানি। পরে হয়তো বসে খাওয়ানোর ব্যবস্থা মানে পেছনে এখন কনস্ট্রাকশন চলছে, যেটুকু মূল্য ধার্য করে হয়তো সেটা পরে ব্যবস্থা হবে, স্বাভাবিক, সেটা হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। সেজন্য এই মুহূর্তে যেটা হলো আর কি, যেমন আমরা কিছু মূল্য ধার্য করে মানে ওটা কোনো ওদের চাহিদা ছিল না। ওটা করতে গেলে যেটা করতে হবে, ওই যে নাম্বারটা আমি বাপিদার দিলাম, দেখো ডেসক্রিপশনে নাম্বার থাকবে, এই নাম্বারে তোমরা আসার আগের দিন একটা ফোন করে বলে দেবে যে তোমরা আসছো এবং তোমরা ভোগ প্রসাদ পেতে চাও, তাহলে একটা পরিষ্কার কথা ধার্য মূল্য নেই, না ধার্য মূল্য নেই। তবে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এটা মানে এটা ভালোর জন্যই বলা, তোমরা পরিবারের কতজন আসছো না আসছো, অন্যান্য জায়গায় ভোগ প্রসাদ তো নিশ্চয়ই গ্রহণ করো, মূল্য ধার্য করে করো, সেটা একটা জিনিস বুঝে নয় তোমরা সেই মূল্য দিলে তো তোমরা তো মনে করবে প্রভুকেই দিচ্ছ, মানুষকে তো দিচ্ছি না, আমি প্রভুর নামে দান করছি। যে কজন আসো সেই কজনের মধ্যে একটা মাথা পিছু একটা হিসেব করে তোমরা নিজের একটা যেরকম ভালো মনে হবে একটা মোটামুটি একটা ডিসেন্ট অ্যামাউন্ট সেটা দিয়ে দেবো। ওটা ওনাকে আগের দিন ফোন করে বলে দেবে যে আমরা আসছি, তাহলে এবার এমনিতে নর্মালি আসলে যেমনি হাতে হাতে প্রসাদ পেয়েই যায়। চলো এবার আমার ভোগ প্রসাদ গ্রহণ করবো, তারপর এখান থেকে বেরোবো। এসে গেছে আমাদের ভোগ প্রসাদ। ভোগ প্রসাদে ছিল অন্ন, উচ্ছে ভাজা, শাক ভাজা, গাজর ভাজা, আলু পটলের তরকারি, পাঁপড় আর চাটনি। পায়েস, লাড্ডু আর চাটনি এই তিনটেই কিন্তু পরে দেওয়া হয়েছিল বলে এগুলো কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। এখন 2:30, মন্দিরও বন্ধ হয়ে গেছে, আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করা কমপ্লিট। মন্দির আবার খুলবে হচ্ছে 4টের সময়। আর ভোগের কথা তো বলে লাভ নেই, যেমন ভাবে যেভাবেই রান্না হোক না কেন ভোগ আমাদের কাছে অমৃত লাগে। আমি 2 বাটি পায়েস খেয়ে হ্যাঁ, ও 2 বাটি পায়েস খেয়ে নিয়েছি। পায়েসটা পরে দিয়েছিল তোমাদের, ভোগের পায়েসটা দেখানো হয়নি। হ্যাঁ, পায়েসটা দেখানো হয়নি, চাটনি পাঁপড়ও দেখানো হয়নি।
আসলে এখন বারবারই তো বলছি, আর এখানে একদিন পুজো খুলেছে দিয়েছিল, তো। ঘিয়ের লাড্ডু দিয়েছিল, সেটাও হেভি খেতে। হ্যাঁ ওটাও দিয়েছিল, দারুণ খেতে লাড্ডুটা। আর যেটা ব্যাপারটা হচ্ছে এখনো ঠিক গুছিয়ে উঠতে পারিনি, নতুন হলে যা হয় আর কি, হ্যাঁ। কিভাবে মানুষকে দেবে, কত ভক্ত আসবে, এখনো তো ওদের হিসেবের মধ্যে আসলে একটু গোলতাল করে এগুলো একটু ম্যানেজ করে নিতে, এগুলো কোনো বলার মতো জিনিস না। এগুলো যাই হোক, মানে ব্যাপারগুলো এখনো কাজ চলছে, সারাক্ষণ মিটিং চলছে, জিনিসগুলোকে আরো মানে এগুলো আমাদের মানুষদের, আমাদের নিজেদেরকে ব্যাপারটাকে বুঝে নিতে হবে পরিষ্কার। একটা হ্যাবিচুয়েটেড হয়ে যেতে ব্যাপারটা, একটা সিস্টেমে আসতে সময় লাগে না সবকিছু, সেইটা একটা মানে এত এখন বড় যদি আমি মনে প্রতিষ্ঠান। করি না আমি তো ওই মন্দিরে ওই সিস্টেমে পেয়েছি, এখানে কেন পেলাম না, সেটা কিন্তু তুলনা করে কোনো লাভ নেই। এখন সবে হয়েছে, এর এখন গুছিয়ে রেডি হতে একটু সময়ই লাগবে। যাই হোক, এই ব্লগটা এই অবধি থাকলো, এটা আর বাড়াচ্ছি না। তোমরা যারা এখানে ঘুরে গেছো তো ঠিক আছে, যারা আসবে তারা অবশ্যই ঘুরে যাও, সারাদিন এখানে মোটামুটি অনেকটা সময় কাটাও, সকালবেলা চলে আসো, দুপুরবেলা প্রসাদ করো, আশেপাশের পরিবেশটা খুব অসাধারণ, হ্যাঁ। দারুণ লাগবে এখানে বসে সময় কাটাতে। তারপরে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করে সেটা বলি আরো সময় থাকে, বিকেলবেলা লাইট টাইট জ্বললে আরো ভালো লাগবে। আর সেটাও যেটা দেখতে একটা পারো। ব্যাপার ছোট এখানে বলে নিচ্ছি, মানে গরমকালে এসেই এত ভালো লাগছে, তাহলে শীতকালে আসলে কিরাম লাগবে বুঝতে পারছো? শীতকালে আসলে প্রকৃতি ভালো আরো লাগবে। সুন্দর লাগবে। সামনে রথযাত্রা আছে, রথের সময় এখানে 10 দিন ধরে মেলাও চলবে, রথের মেলা চলবে। তোমরা যারা আসতে চাও অবশ্যই ঘুরে যাও। এই ব্লগটা এই অবধি থাকলো, আমার এখান থেকে যাওয়ার একটা জায়গা, সেটা তোমরা দেখতে পাবে পরের ব্লগে। এই ব্লগটার বাড়াচ্ছে না, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, যারা পরিবারের সদস্য হবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থাকো, টিল দেন, টাটা। টাটা।